দর্শক, গত ১.৫ বছরে প্রফেসর ইউনূস সরকারের আমলে প্রফেসর ইউনূস ওই যে বিদেশে গিয়ে বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যে রিসেট বাটন টেপার কথা বলেছিলেন, সেই রিসেট বাটন টিপে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুর কৃতিত্ব ভুলিয়ে দিতে চেয়েছিলেন এবং তার আমলে শেখ হাসিনার সমস্ত দোষ বঙ্গবন্ধুর ওপরে চাপিয়ে যেভাবে বঙ্গবন্ধুকে ছোট করা, খাটো করা, অপমান করা, অপদস্থ করা, নিজে সমস্ত প্ল্যান করে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলা, সরকারি বুলডোজার সাপ্লাই দেয়া, যারা ভাঙছে তাদেরকে পুলিশ দিয়ে পাহারা দেওয়ানো, এই ব্যাপারগুলো যেগুলো করেছেন সেগুলো বোধহয় বাংলাদেশের মতো দেশেই একমাত্র সম্ভব। পৃথিবীর আর কোনো দেশে সে দেশের স্বাধীনতার মহানায়ককে নিয়ে এরকম অপমানজনক কর্মকাণ্ড আর কোথাও হয়েছে কিনা সেটাও একটা বড় গবেষণার ব্যাপার। যখন বঙ্গবন্ধুর বারো ছরাদ্দ করা হয়েছে প্রফেসর ইউনূসের আমলে এবং পরিকল্পিতভাবে করা হয়েছে, যেন তার মেটিকুলাস ডিজাইনের অন্যতম একটা অংশ, অন্যতম দুইটা প্রধান দুইটা এজেন্ডাই ছিল মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া এবং বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেয়া। বঙ্গবন্ধুকে নানাভাবে ছোট করা হয়েছে। আমরা দেখেছি ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী হামলে পড়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে, এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে হামলে পড়ার এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বহু সদস্যকে জড়িত থাকতেও আমরা দেখেছি। সেটা না হয় একটা মেনে নেওয়ার ব্যাপার যে শেখ হাসিনার উপরে প্রচণ্ড ক্ষোভ, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তাড়িয়ে দেয়া, দুর্নীতিবাজ, অত্যাচার নিপীড়ন করেছে, তার ক্ষোভটা ৫ আগস্ট বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে গিয়ে পড়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্য কিংবা ৫ আগস্টের পরে সারা দেশে যেভাবে মেটিকুলাস ডিজাইনে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য বিজয় সরণিতে মুক্তিযুদ্ধ, ৫২ ভাষা আন্দোলন সহ যে ৭টি স্তরের যে ইতিহাস সম্বলিত ভাস্কর্য সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, সেগুলো কিংবা ফেব্রুয়ারির ৫ তারিখে যে ঘটা করে সরকারি পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেয়া হলো, সেই প্রশ্নগুলো আসে এবং সেই প্রশ্নগুলো যখন আসে তখন আমরা ভুলে যাই বঙ্গবন্ধুর মহান মুক্তিযুদ্ধে যে কৃতিত্ব, মহান মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর পাকিস্তান থেকে ফিরে আসা, তাকে পাকিস্তান ফেরত দিতে বাধ্য হওয়া, ফিরে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তিনি নিয়েছিলেন, তিনি নিতে চেয়েছিলেন কি চাননি, কি বলেছিলেন তিনি, কি মনোভাব দেখিয়েছিলেন তিনি, বঙ্গবন্ধু তার জীবনে কত কষ্ট, কত ত্যাগ তাকে সহ্য করতে হয়েছে, সেই ব্যাপারগুলো কি একবারও আমরা ভেবে দেখি কিংবা ভেবে দেখেছি? আমরা হয়তো ভেবে দেখতে ভুলে গিয়েছি, কিংবা আওয়ামী লীগ যারা করেন তাদেরও অনেকে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর মূল্যায়ন করতে পারেন কিনা কিংবা জানেন কিনা সেটা নিয়ে সন্দেহ থাকলেও আওয়ামী লীগ করেন না, কিন্তু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং বাংলাদেশের সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন, যিনি এখনও জীবিত আছেন, তিনি বঙ্গবন্ধুর দেশে ফিরে আসা, স্বদেশ প্রত্যাবর্তনের পরে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলেছেন এবং সেই কথা আমরা যখন জানব তখন আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে আর এক ধাপ জানার ব্যাপারটা তৈরি হবে এবং জানার ব্যাপারটা বৃদ্ধি পাবে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আমি মনে করি যে এই তথ্যটা বাংলাদেশের বহু নাগরিক, এমনকি আওয়ামী লীগ করা বেশিরভাগ মানুষই জানেন না। চলুন একটু দুটো ব্যাপারে আলোচনা করব। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের পরে রাষ্ট্র ক্ষমতায় বসতে চেয়েছিলেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, বঙ্গবন্ধুর ত্যাগটা কি? শুধুমাত্র আমি যদি জেলের জীবনের কথাই ভাবি তাহলে সেই ত্যাগটা কি ছিল, যে ত্যাগের বিনিময়ে তিনি বঙ্গবন্ধু উপাধিটা পেলেন, খেতাবটা পেলেন, যে খেতাবটা তোফায়েল আহমেদরা তাকে দিলেন। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম বঙ্গবন্ধু জানুয়ারির 10 তারিখে যে দেশে ফিরলেন, মুক্তিযুদ্ধের পরে ৭২ জানুয়ারির 10 তারিখে দেশে ফিরলেন এবং দেশে ফেরার পরে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, এটাই তো আমরা জানি।
কিন্তু এই জানার বাইরে আর একটা জানা আছে, যে সেটা আমরা কজন জানি। সেই জানাটা নিয়ে নতুন করে আবার কথা বলেছেন ডক্টর কামাল হোসেন, বাংলাদেশের সংবিধানের প্রণেতা। ডক্টর কামাল হোসেন এখন আওয়ামী লীগের কেউ নন, কিন্তু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। হয়তো শেখ হাসিনার সঙ্গে বনিবনা হয়নি, ডক্টর কামাল হোসেনের হয়নি, বাঘা সিদ্দিকীর হয়নি, এছাড়া অনেকের হয়নি, অনেকে দল ছেড়েছেন। কিন্তু তারা কি সত্যিকার অর্থে, এই যে কাদের সিদ্দিকী 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে জয় বাংলা এই শব্দটা উচ্চারণ করার কেউ কিন্তু লোক নেই আওয়ামী লীগের। কাদের সিদ্দিকী বারবার বলেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা থাকবে, জয় বাংলা আমি বলবো, তার জন্য আমাকে যদি গ্রেপ্তার করেন তাহলে করবেন। কাদের সিদ্দিকী একমাত্র মানুষ যিনি আওয়ামী লীগ করেন না এখন, কিন্তু তিনি ওই 32 নম্বরের ভাঙা বাড়ি দেখতে গিয়েছিলেন, দেখতে গিয়ে আক্রান্ত হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু তবু গিয়েছিলেন। ডক্টর কামাল হোসেনও তেমনই বঙ্গবন্ধুকে ওন করেন, সেটা তার কথায়, কাজে, কর্মে সব কিছুতে বোঝা যায়। তিনি যেটা খুবই সত্য একটা কথা আবারও উপস্থাপন করেছেন, যেটা আওয়ামী লীগ যারা করে তাদের আরেকটু বেশি করে জানা উচিত। আওয়ামী লীগ যারা করেন না তাদের জানলেও বোধহয় একটু উপকার হবে। তাদের যে প্রতিহিংসা পরায়ণ কিংবা হিংসাত্মক মনোভাব, কিংবা বঙ্গবন্ধুকে মানে কি বলবো, যে বঙ্গবন্ধুকে ওসমান হাদির সঙ্গে তুলনা করা এবং বঙ্গবন্ধু চাইতে ওসমান হাদি অনেক বড় নেতা এভাবে প্রতিষ্ঠিত করার যে ন্যারেটিভ বাংলাদেশে তৈরি হয়েছে, সেই ন্যারেটিভ থেকে তারাও হয়তো বেরিয়ে আসতে পারবেন। ভয়েস বাংলার এই ফটোকার্ডটা, সেখানে ডক্টর কামাল হোসেন বলছেন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় বসতে চাননি, তিনি সাধারণ মানুষের মাঝে মিশে থাকতে চেয়েছেন। তিনি বলেছিলেন তোমরা দেশ চালাও, আমি তোমাদের জন্য জনসমর্থনের পক্ষে কাজ করি। তখন আমি বললাম তাহলে ফাইল আর ইডেন ভবনে থাকবে না, আপনার পিছে পিছে গ্রামে গ্রামে ঘুরবে। অর্থাৎ ডক্টর কামাল হোসেন এটা বোঝাতে চেয়েছিলেন, আপনি যদি দেশের মানে দায়িত্ব না নেন তাহলে দেশের সিদ্ধান্ত আর কেউ নিতে পারবে না। তখন ওই সিদ্ধান্তের ফাইলগুলো আপনি যেমন গ্রামে গ্রামে ঘুরবেন, নগরে বন্দরে পাহাড়ে পর্বতে ঘুরবেন, সেখানে আপনার পিছনে পিছনে ওই ফাইলগুলো ঘুরবে যে এটা কি করা যায়, ওটা কি করা যায়, এটা সিদ্ধান্ত দেন, ওটা সিদ্ধান্ত দেন, এভাবে চলবে। সুতরাং আপনাকেই দায়িত্ব নিতে হবে। এবং পরবর্তীতে বঙ্গবন্ধু সেই দায়িত্বটা নিয়েছিলেন। অথচ আমরা এখন যেভাবে ন্যারেটিভ তৈরি করতে চাই যে বঙ্গবন্ধু মানে কি বলবো, যে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য কিংবা প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিংবা রাষ্ট্রপতি হওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছেন, তাকে যদি পাকিস্তানের ৭০-এর নির্বাচনের পরে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা যদি দেয়া হতো তাহলে তিনি মুক্তিযুদ্ধের কথা ভাবতেন না, তিনি ওই ক্ষমতার কথা ভাবতেন। এরকম বাজে ন্যারেটিভ তৈরি করার কিংবা ন্যারেটিভ বলার লোকের অত অভাব নাই বাংলাদেশে। বুঝে না বুঝে, বেশিরভাগই বুঝে বলে যেন তাকে ছোট করা যায়। তো ৭০-এর নির্বাচনে আমরা আমাদের এই পূর্ব বাংলার মানুষ আমরা অধিকার পাইনি বলেই তো মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এসেছে। যুদ্ধ করে আমাদেরকে স্বাধীন করতে হয়েছে দেশটা, খুবই স্বাভাবিক ব্যাপার। পাকিস্তানি বাহিনী, পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে অধিকার বঞ্চিত করেছে বলেই তো সেই অধিকারের লড়াই হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধ। এবার বঙ্গবন্ধুর যদি যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে চান, যারা শাসক হিসেবে বঙ্গবন্ধুকে ব্যর্থ বলতে চান, হ্যাঁ ৭২-এ তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমরা তার অনেক সমালোচনা করতেই পারি, বাকশাল গঠন নিয়ে বিতর্ক হতে পারে, সমালোচনা করতে পারি, কিন্তু মানে বঙ্গবন্ধুরও তো একটা ব্যাখ্যা ছিল বাকশাল গঠনের পেছনের কারণটা। সেই ব্যাখ্যাটা আমার কাছে গ্রহণযোগ্য না হতে পারে, আরেকজনের কাছে গ্রহণযোগ্য হতে পারে, কিংবা সামষ্টিকভাবে আমি ধরেই নিতে পারি যে সেটা সমালোচনার কাজ। ৭৪-এর দুর্ভিক্ষ হলো, সেটাও আমি বলতে পারি, সমালোচনা করতে পারি যে বঙ্গবন্ধু সরকারের ব্যর্থতা। কিন্তু যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে গড়ে তোলার জন্য যথেষ্ট সময় কি তিনি পেয়েছিলেন? তার আগেই তো ৭৫-এর ১৫ই আগস্ট স্বার্থের লোভে, স্বার্থকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পাকিস্তানি আইএসআইয়ের চক্রান্তে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো। এবং বঙ্গবন্ধুকে মেরে ফেলার অনুভূতি কেউ কেউ প্রকাশ করলেন এভাবে, মরেছে তো কি হয়েছে, সো হোয়াট। কিন্তু এই বঙ্গবন্ধু তার জীবনে, আমরা যদি তার জীবনের দিকে যাই তাহলে বঙ্গবন্ধু তার জীবনে মোট ৪,৬৮২ দিন কারাগারে কাটিয়েছেন, যেটা প্রায় ১৪ বছরের সমান।
যে ব্যক্তি তার জীবদ্দশায় দেশের জন্য 4,682 দিন কারাগারে কাটিয়েছেন, যে কারাগারে কাটানোর ব্রিটিশ আমলে মাত্র 7 দিন তিনি কারাগারে থেকেছেন, কিন্তু পাকিস্তান আমলে বাকি 4,675 দিন পাকিস্তান সরকারের কষাঘাতে তিনি জর্জরিত হয়েছেন, তিনি কারাগারে থেকেছেন। কারাজীবনের উল্লেখযোগ্য দিক ছিল তিনি স্কুল জীবনে কারাবাস করেছেন। স্কুল জীবনে ব্রিটিশ আমল থেকে শুরু করে জীবনের অধিকাংশ সময় তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করায় কারাগারে যেতে বাধ্য হয়েছেন। পাকিস্তানের 23 বছরের শাসন আমলে তিনি 18 বারের বেশি জেলে গিয়েছেন এবং 2 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। 1958 সালে আইয়ুব খানের সামরিক আইন জারির পর তিনি একটানা দীর্ঘ সময় কারাগারে ছিলেন। তার এই দীর্ঘ কারাবরণ ছিল মূলত বাঙালি জাতির অধিকার আদায় ও শোষণের বিরুদ্ধে সংগ্রামের, যা তাকে জাতির অবিসংবাদিত নেতায় পরিণত করেছিল। যে ব্যক্তি তার জীবদ্দশায় কদিন বেঁচেছেন, তিনি মাত্র 50 বছরের কিছু বেশি সময় বেঁচেছেন তিনি, যার মধ্যে তিনি 14 বছর জেলে কাটিয়েছেন, তার জীবনের 4,682 দিন তিনি কারাগারে কাটিয়েছেন। সেই ব্যক্তিকে নিয়ে যখন আমরা ট্রল করি, সেই ব্যক্তির অবদানকে নিয়ে যখন আমরা কটু কথা বলি, যে ব্যক্তির আদর্শকে আমরা আদর্শের কবর রচনা করতে চাই, যদিও মুজিববাদ বলে কোনো বাদ প্রতিষ্ঠিত ছিল না স্বাধীনতার পরে। মুজিববাদী ছাত্রলীগ এবং জাসদ ছাত্রলীগ, এই ছাত্রলীগের যে ডিভাইডেশন হয়েছিল, তখন একবার শুধুমাত্র মুজিববাদ শব্দটা উচ্চারিত হয়েছিল যে এটা মুজিববাদী ছাত্রলীগ, এটা জাসদ ছাত্রলীগ। এই যে একবার মুজিববাদ শব্দটা উচ্চারণ হওয়া, এরপরে বঙ্গবন্ধুর আমলে কখনোই মুজিববাদ কিংবা গোটা শেখ হাসিনার আমল সহ কোনো সময়ে মুজিববাদ এই শব্দটা কখনোই ছিল না, কখনোই প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু হাওয়া থেকে আমদানি করা এই মুজিববাদের কবর রচনা করতে আমরা ব্যতিব্যস্ত হয়েছে। আমরা ভুলেই গিয়েছিলাম যে ব্যক্তিটা কবরে আছেন, সেই ব্যক্তি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাননি, সেই ব্যক্তি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের দুর্নীতি করাননি। শেখ হাসিনা যে অপকর্মগুলো করেছেন বলে আমরা অভিযোগ করছি, তার মন্ত্রী এমপিরা যে অপকর্মগুলো করেছে বলে অভিযোগ করছি, সেই ব্যক্তিগুলোর কাছে কি বঙ্গবন্ধু কবর থেকে উঠে এসে, টুঙ্গিপাড়া থেকে উঠে এসে রাতে শিওরে বসে থেকে পরামর্শ দিয়েছেন যে তুমি এই কাজগুলো করো, এটা করো, ওটা করো, কিংবা জুলাই আন্দোলনে যখন পুলিশের আক্রমণ হলো ছাত্র জনতার উপরে, তখন কি বঙ্গবন্ধু বলেছিলেন যে পুলিশ তুমি গুলি করো? বঙ্গবন্ধু এই কাজটা করেছিলেন? এই যে মৃত ব্যক্তিকে নিয়ে আমরা যেভাবে নেগেটিভ পোস্টমর্টেম করার চেষ্টা করছি, সেই ব্যক্তিটা জীবনের 4,500 দিনের বেশি কারাবরণ করেছেন। সেই যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে সেই স্কুল জীবনে ক্লাস 7-8 যখন পড়েন, সেই সময় তিনি তৎকালীন গভর্নরের পথ আটকে ধরেছিলেন যে স্কুলের বিল্ডিংয়ের ছাদ ফোটা হয়েছে, সেটা মেরামত করার টাকা বরাদ্দ না করলে আমি রাস্তা ছাড়ব না। এই যে ছোটকাল থেকে নেতা হয়ে ওঠা এবং তার পুরো জীবনে এত ত্যাগ, এত তিতিক্ষা, তার সঙ্গে যদি আওয়ামী লীগ সরকারের এই 2009 থেকে 2024 শাসনামলের যে সমালোচনা, সেই সমালোচনাকে আমি মিশিয়ে ফেলি, তাহলে কি আমরা ঠিক পথে আছি? ডক্টর কামাল হোসেন বলছেন, যে মানুষটি দেশের শাসনভারই নিতে চাননি, তিনি বলেছেন তোরা দেশ চালা, আমি তোদের সমর্থন তৈরি করি সারা দেশে, সারা পৃথিবীতে ঘুরে ঘুরে। সেই ব্যক্তিকে আমরা যাচ্ছে তাই ভাবে সেই ব্যক্তির কবর রচনা করতে চাই, কখনো কখনো তার কবর একেবারে বুলডোজার দিয়ে উপড়ে ফেলার প্ল্যানও করি। সেই প্ল্যান করতে গিয়ে যখন বিপদে পড়ি, তখন আমাদের তাদের উচ্চারণে আক্রমণের শিকার সেনাবাহিনী তাদেরকে এপিসিতে করে উদ্ধার করে নিয়ে আসতে বাধ্য হয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? বঙ্গবন্ধুর ত্যাগ এবং বঙ্গবন্ধুর এই যে রাষ্ট্র ক্ষমতা নিতে না চাওয়ার ইতিহাস নতুন করে আবার সামনে নিয়ে আসলেন ডক্টর কামাল হোসেন, এই বাস্তবতা এবং এই বাস্তবতার বিপরীতে প্রফেসর ইউনূস সরকারের আমলের মেটিকুলাস ডিজাইনে বঙ্গবন্ধুকে ভূপাতিত করার যে চেষ্টা বারংবার, এটার ভিত্তিতে
আপনার কি মনে হয় কোন এজেন্ডা ছিল প্রফেসর ইউনূসের?